পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি আলো দেখার আশা পররাষ্ট্রমন্ত্রীর। চীন সফরেও মহাপরিকল্পনা নিয়ে হবে আলোচনা, ভারত থেকে পুষিন হলে ব্যবস্থা। চাইলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল সম্ভব নয়, স্বার্থবিরোধী কিছু থাকলে পুনর্বিবেচনার সুযোগ আছে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য মন্ত্রী। 1 বছরের মধ্যে হবে স্থানীয় সরকার নির্বাচন, আওয়ামী লীগ আমলের দুর্নীতি তদন্তের ঘোষণা মন্ত্রীর। সাইবার নিরাপত্তা ও গুজব ঠেকাতে ডিসিদের নির্দেশনা। হাম উপসর্গে আরো 6 শিশুর মৃত্যু, নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের গাফিলতি খতিয়ে দেখবে সরকার। এবং বৃষ্টি উজানের ঢলে ফের ডুবছে হাওরের ধান, দিশেহারা কৃষক। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, কেউ অনিয়ম করলে ছাড় না দেয়ার হুঁশিয়ারি মন্ত্রী। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ভারতের পশ্চিমবঙ্গে ভূমিধস জয়ের পর সরকার গঠন করছে বিজেপি। 9 মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে শুভেন্দু অধিকারী। আসন চুরির অভিযোগ তুলে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন পরবর্তী সহিংসতায় এখন পর্যন্ত 2 জন নিহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে। অনেক জায়গায় তৃণমূল কংগ্রেসের অফিসে ভাঙচুর চালানো হয়েছে। হাওড়ায় এক বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বীরভূমের এক তৃণমূল কর্মীকেও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এবারে নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে গেরুয়া শিবির। নেতৃত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম সামনে আসছে, যদিও আলোচনায় থাকাদের মধ্যে রয়েছেন বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্ত। তবে মোদি অমিত শাহ শেষ পর্যন্ত কাকে চেয়ারে বসান তা দেখতে অপেক্ষা করতে হবে 9 মে পর্যন্ত। সেদিনই হবে রাজ্য সরকারের শপথ গ্রহণ। ये जीत बंगाल का जीत है, ये जीत नरेंद्र मोदी जी का जीत है। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মেয়াদ শেষ 7 মে। এর আগে যে কোনো সময় পদত্যাগ করতে হবে, যদিও ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন তৃণমূল নেত্রী। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট শক্তিশালী করারও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি বাস্তবায়ন নিয়ে আশার আলো দেখছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী আরও বলেন, অন্য দেশের তুলনায় কম শর্ত মেনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে অন্যতম সংবেদনশীল ইস্যু তিস্তার পানি বণ্টন চুক্তি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধার মুখে 1.5 দশক ধরে ঝুলে আছে বিষয়টি। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসেছে বড় পরিবর্তন। দীর্ঘদিন পর ক্ষমতা হারিয়েছে মমতার তৃণমূল কংগ্রেস। শাসনভার পেতে যাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। ক্ষমতার এই পালাবদলে আবারও আলোচনায় তিস্তা চুক্তি প্রসঙ্গ। মঙ্গলবার দুপুরে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আশার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। চীন সফরে যাওয়ার আগে তিনি জানান, বেইজিংয়ের সঙ্গেও গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা ইস্যু। অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, তিস্তা পাড়ের মানুষের একটা বড় ধরনের ইকোলজিক্যাল বিপর্যয়ের মধ্যে তারা আছে। ইটস দ্য ম্যাটার অফ দেয়ার ইকোনমিক সিকিউরিটি। আমরা যেভাবে পারি, যে কয়টা উপায় আছে, আমি সবগুলো উপায় আমরা এক্সপ্লোর করি, যেটা সর্বোত্তম সেটাই আমরা দেব। এইখানে সবচাইতে বড় আপনার বিচার্য বিষয় হচ্ছে আমাদের মানুষের ইন্টারেস্ট, বাংলাদেশ ফার্স্ট।
ভারত থেকে সম্ভাব্য পুশিন পরিস্থিতি নিয়ে ঢাকা সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুশিনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা। আপনারা দেখেছেন আমরা সেটাকে কড়া প্রতিবাদ দিয়েছি, সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা আমরা নিব। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, অন্য দেশগুলোর তুলনায় কম শর্ত মেনে চুক্তি করেছে বাংলাদেশ। আর বাংলাদেশের এগ্রিমেন্ট অন্যান্য দেশের এগ্রিমেন্টের সঙ্গে তুলনা করে পড়েন, তাহলে বুঝবেন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে বাংলাদেশ ভারতের সম্পর্কে তাৎক্ষণিক প্রভাব পড়ার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় থাকায় তিস্তা সহ অমীমাংসিত ইস্যু সুরাহার সম্ভাবনা গতি পেতে পারে বলে মনে করেন তারা। এজন্য ঢাকাকে জোরালো কূটনৈতিক উদ্যোগ নেওয়ার পরামর্শ। সাইফুল হুদার রিপোর্ট। বাংলাদেশ ভারত সম্পর্কের অন্যতম সংবেদনশীল ইস্যু তিস্তার পানি বন্টন। 2011 সালে তিস্তার পানি বন্টন চুক্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাধা দিলে তা থেকে সরে যায় ভারত। 1.5 দশক পার হলেও আর তিস্তার পানি বন্টন চুক্তির কোনো অগ্রগতি হয়নি। কিন্তু এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে বিদায় নিতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। গেরুয়া শিবিরের জয়ের মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্যে আসছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। ভারতের কোনো বিশেষ রাজ্যের নির্বাচনে কোনো দল জিতল বা হারল তা নিয়ে খুব বেশি বিচলিত নয় বাংলাদেশ। তবে খরা মৌসুমে বাংলাদেশের দুঃখ তিস্তার পানি বন্টন চুক্তি এবার আলোর মুখ দেখবে এমন আশায় ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার, তাই একটি রাজ্যের সরকার পরিবর্তন হলেও বাংলাদেশ ভারত সম্পর্কের বড় চিত্রে তাৎক্ষণিক প্রভাব পড়ার সম্ভাবনা কম। বাংলাদেশের সাথে যে সম্পর্ক ভারতের, সেই সম্পর্কে কিছু কিছু বিষয় সমাধান হয়নি। তিস্তা চুক্তি এখনও স্বাক্ষর হয়নি এবং মমতা ব্যানার্জি তার পিছনে বাধা হিসেবে কাজ করেছেন। শুভেন্দু অধিকারী তিনি বাংলাদেশের জন্য কতখানি সহানুভূতিশীল বা বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করবে সেটা এখন ভবিষ্যৎ বলে দেবে। বিশ্লেষকদের মতে বিজেপি যদি রাজ্য ও কেন্দ্রে একই সঙ্গে ক্ষমতায় থাকে তাহলে নীতিগত সমন্বয় সহজ হতে পারে। এতে তিস্তা চুক্তির মতো ইস্যুতে আলোচনার গতি বাড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সাথে সম্পর্ক প্রভাব পড়বে না, তারপরেও একটা উদ্যোগ নিতে হবে দুই পক্ষ থেকেই, যে সম্পর্কটাকে কিভাবে আরও স্বাভাবিক সহজ করা যায় সেই চেষ্টাটা আমার মনে হয় যে দুই পক্ষেরই গরজ আছে। সুতরাং সম্পর্কটা আমার ধারণা যে আপাতত অন্তত ভালোই হবে, কোনো সমস্যা বড় রকমের কিছু হবে না। আমি মনে করি যে শেষ পর্যন্ত যদি আমরা তিস্তাতে চীনাদের কাজ করাই, তারপরেও ভারতের পক্ষ থেকে বড় রকমের কোনো আপত্তি হবে না। হয়তো তারা খুশি হতো যদি আমরা তাদেরকেও ইনভলভ করতে পারতাম, তাহলে সেরকম আমাদের সরকার ভেবে দেখতে হবে যে সেরকম সুযোগ আছে কিনা। বৈশ্বিক অনিশ্চয়তার এই সময়ে পারস্পরিক স্বার্থে ঢাকা ও দিল্লির মধ্যে কার্যকর কূটনীতি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি বাতিল করছে না সরকার। সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, এই চুক্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছে বর্তমান সরকার, চাইলেই বাতিল করা সম্ভব নয়। তবে কোনো ধারা দেশের স্বার্থের পরিপন্থী হলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে বলে জানান তিনি। 9 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করে অন্তর্বর্তী সরকার। পরে এই চুক্তির শর্ত নিয়ে তৈরি হয় সমালোচনা, যাতে বাংলাদেশকে মানতে হবে শতাধিক শর্ত, বিপরীতে যুক্তরাষ্ট্র মানবে মাত্র 6টি। চুক্তি এখনো কার্যকর না হলেও যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্য ক্রয়ের বিষয়টি আসে আলোচনায়। চুক্তি বাতিলের দাবি ওঠে সংসদেও। এ অবস্থায় মঙ্গলবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ এর সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠক শেষে মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল হচ্ছে না, তবে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে নির্বাচিত সরকার। রাষ্ট্র যখন একটা চুক্তি করে, সেটা এরকম না যে আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন, চুক্তি শেষ করে ফেললেন। এই চুক্তিরও সেলফ ক্যারিং এলিমেন্ট আছে। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না,
সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। সম্প্রতি বাংলাদেশের উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ও অতিরিক্ত উৎপাদন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। বাণিজ্য মন্ত্রী জানান, এ বিষয়ে ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা। একই সঙ্গে নিজেদের অবস্থান ও পর্যবেক্ষণ জানানো হয়েছে। বেশিরভাগ জিনিস আমরা ইম্পোর্ট করি, আর কিছু জিনিস যেটা আমাদের রপ্তানি সক্ষমতা আছে সেটার ওভার ক্যাপাসিটি না, আমরা কোনো কোথাও ডাম্প করি না। এরকম একটা ইনকোয়ারি না হলে আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করতাম, সেটা আমরা তাদের জানিয়েছি। এদিকে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, বাণিজ্য চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে সরকারকে তাগাদা দিয়েছে ওয়াশিংটন। তো ওনারা বিভিন্ন মন্ত্রণালয় যাচ্ছে যেন এগুলি সুষ্ঠু বাস্তবায়ন হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশে বিশ্বমানের উচ্চশিক্ষা ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে সরকার। দেশের আয়ের বড় অংশ শিক্ষা খাত থেকেই আসা সম্ভব। মঙ্গলবার এক আলোচনা অনুষ্ঠানে কথা বলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সমন্বয় করে দেশের উচ্চশিক্ষাকে শক্তিশালী করতে চায় সরকার। দেশের উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। কিন্তু উচ্চ ফি দিয়েও মানসম্মত শিক্ষা না পাওয়ার অভিযোগ প্রায়শই ওঠে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। এর সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বাংলাদেশ হবে। মঙ্গলবার রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নের বিষয়ে এক আলোচনা অনুষ্ঠানে কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বমানের উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। মালয়েশিয়া তো আপনার চোখের সামনে কিভাবে ডেভেলপ করলো, তা আমরা কেন পারবো না? তাদের যে রিসোর্স কান্ট্রি তো আমরাই তো করবো, এবং এই সেক্টরটা দিয়েই তো আমরা সবচেয়ে বেশি আর্নিং করতে পারি। আমাদের ফরেন কারেন্সিতে এই সেক্টরে সবচেয়ে বেশি আসতে পারে। আজকের এই মডার্নাইজেশনের সময় আমরা কিভাবে এগোবো, এটার জন্য তো ওই যে আমার একটা শব্দ আছে না, নকল। আমি নকল করব তাদের যারা ভালো করেছে। প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় সৃষ্টির মাধ্যমে দেশের উচ্চশিক্ষাকে শক্তিশালী করা যেতে পারে। ঢাকাতে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, নিয়ার বাই এডুকেশন ইনস্টিটিউট রয়েছে, অন্যান্য পাবলিক সেক্টরে বেশ কিছু পাবলিক রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, পাবলিক অফিস রয়েছে, এবং ইন মেনি কেসেস হওয়া উচিত না, বাট পাশেই দেখা যায় ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, বাট কোথাও কোনো লিঙ্কেজ নাই। আইসিটি ডিভিশনের সাথে বিশেষভাবে কথা বলছি, কমার্স মিনিস্ট্রির সাথে কথা বলছি যে আন্ডার ইউটিলাইজ যে ইন্ডাস্ট্রি ক্লাস্টারগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা আমাদের একাডেমিক ইনস্টিটিউশন বোথ পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি সবারকে একসাথে নিয়ে কীভাবে সেই লিঙ্কেজগুলো তৈরি করতে পারি। বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আরও বেশি শিক্ষার্থী বান্ধব করতে করমুকুব সহ বেশ কিছু প্রস্তাব দেন বিশ্ববিদ্যালয় মালিকরা। এই জায়গাটা ঠিক হয়ে গেলে অনেক। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী। আওয়ামী লীগ শাসনামলে এ খাতের দুর্নীতি তদন্ত করা হবে বলেও জানান তিনি। মুক্তিযোদ্ধা তালিকার অনিয়ম দূর করতে ডিসিদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। সাইবার নিরাপত্তা ও গুজব ঠেকাতে জেলা প্রশাসকদের নির্দেশনাও দেওয়া হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। তৃতীয় দিনে 9টি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রস্তাবের উপর আলোচনা হয়। এ সময় মাঠ প্রশাসনে নেতৃত্ব দেয়া কর্মকর্তাদের নির্দেশনা দেন সরকারের নীতি নির্ধারকরা। আলোচনা শেষে এলজিআরডি মন্ত্রী জানান, 1 বছরের মধ্যে স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন সম্পন্নের লক্ষ্য রয়েছে। বলেন, আওয়ামী লীগ শাসনামলে এই খাতের দুর্নীতির তদন্ত করা হবে। গত 16 বছরে ইনফ্যাক্ট স্থানীয় সরকারের কমিউনিকেশন যেটাকে বলি, এই জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই বিষয়গুলো আমরা মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করব, চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সমস্ত টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধকে সমুন্নত রেখেই কাজ করছে সরকার। প্রতিমন্ত্রী জানান, আওয়ামী আমলে মুক্তিযোদ্ধা তালিকার অনিয়ম দূর করতে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে একটা বিষয় আছে, তারপরে এখানে যে বীর নিবাস নামে যে প্রজেক্টটি করা হয়েছে, দুর্নীতি বা এই অনিয়মগুলার আগামীতে আমরা সেগুলোর সুষ্ঠু তদন্ত করব। স্বাধীনতার ফসলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছি, এখনো কাজ করছি।
তেলের কৃত্রিম সংকট তৈরি করা চক্রের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আর অবৈধ অভিবাসন ঠেকাতে ডিসিদের নির্দেশনা দেওয়ার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিভিন্ন দালাল চক্রের হাতে পড়ে বিদেশে যে বিপদে পড়ছে, অনেক সময় তারা মৃত্যুবরণ করছে, এই সকল যদি আমাদের রোধ করতে হয় তাহলে আমাদের জেলার প্রশাসকদের একটা বড় ভূমিকা আছে। কিছুদিন আগে যে একটা কৃত্রিম সংকটের সৃষ্টি করা হয়েছিল, সেখানে তারা একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেছে। সেই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পেরেছি। আপনারা অতি দ্রুত দেখতে পারবেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি। সরকার ঘোষিত 6 মাসের কর্মপরিকল্পনা বাস্তবায়ন, মাঠ পর্যায়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত ও গুজব ঠেকাতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তথ্য প্রযুক্তি মন্ত্রী। আর স্থানীয় সরকার প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামরিক বাহিনী কাজ করবে উল্লেখ করে শক্তিশালী সশস্ত্র বাহিনী গঠনে সামরিক নিয়োগ প্রক্রিয়ায় ডিসিদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা। আভ্যন্তরীণ কিংবা বহিঃশত্রু প্রবেশ করে আমাদের যে সামাজিক ঐক্য আছে সেটাকে বিনষ্ট করতে না পারে, পারস্পরিক সহযোগিতা, আস্থা এবং সমন্বয় ঠিক রাখতে পারি, তাহলে কোনো দেশি কিংবা বৈদেশিক কোনো শক্তি আমার রাষ্ট্রকে অস্থিতিশীল করতে পারবে না। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের কথাও জানান উপদেষ্টা। রাষ্ট্রের প্রতি সবসময় অনুগত। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হামা উপসর্গে প্রাণ গেল আরও 6 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি প্রায় 1450। সংক্রমণ ঠেকাতে 2 ডোজ টিকা নেওয়া শিশুদের বুস্টার ডোজ নেয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রকোপের জন্য টিকাদানের ঘাটতি আর মৃত্যুর জন্য পদ্ধতিগত অবহেলাকে দায়ী করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানালেন, অন্তর্বর্তী সরকারের টিকা নিয়ে গাফিলতি খতিয়ে দেখা হবে। এদিকে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানী সহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে হামাক্রান্ত শিশুর ভিড়। জ্বর, কাশি, ফুসকুড়ি, শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে তারা। অনেক ক্ষেত্রে দেরিতে আনার কারণে বাড়ছে জটিলতা। হাম দিয়ে একদম ভরে গেছিল, এখন অনেক সুস্থ। আমরা বুঝতে পারি না প্রথম যেটা হাম রোগ, ওষুধ দিয়েছিলাম, ওষুধ দেওয়ার পর দিয়ে সারতে আসে না। মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 35,000-এর বেশি। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়িয়েছে 300। একটা কমন আছে যেটা হচ্ছে কি টিকা নেননি, 2 ডোজের 1টি ডোজের টিকা নেওয়া হয়নি, অথবা টিকা একটা ডোজ নেওয়া হয়েছে। আর কিছু বাচ্চা আছে 9 মাসের আগে আক্রান্ত হয়েছেন অলরেডি। প্রকোপ বেড়ে গেলে তড়িঘড়ি করে টিকা জোগাড় করে 20 এপ্রিল সারা দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি। হাম পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে বেরিয়ে আসে 2025 সালের সেপ্টেম্বরে ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করে দেয় ডক্টর ইউনূস সরকার। এর ফলে সারা দেশে টিকার সংকট দেখা দেয় এবং নাটকীয়ভাবে কমে আসে টিকাদান। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, টিকা না দেওয়ার কারণেই মারা যাচ্ছে একের পর এক শিশু। মূলত এটি একটি পদ্ধতিগত অবহেলাজনিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শনাক্ত করার জন্য একটি স্বাধীন উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠন করা হোক এবং তাদের প্রাপ্ত তথ্যাদির উপর ভিত্তি করে দায়ীদেরকে আইনের আওতায় আনা হোক। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকা নিয়ে গাফিলতি খতিয়ে দেখবে বর্তমান সরকার। খুবই দুঃখ প্রকাশ করছি, কারণ আক্রান্ত শিশুরা যখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যান, বাংলাদেশে সেই পরিমাণ সাপোর্ট দেওয়া কঠিন হয়, আইসিইউ সাপোর্ট বিশেষ করে। ইন্টারিম সরকার শিশু মৃত্যু ঘটাতে চাই এরকম কোনো ব্যাড ইন্টেনশন তাদের ছিল বলে মনে হয় না, আমি মনে করি না। কিন্তু এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে, সেই কাজটা আমি মন্ত্রণালয়ের কথা বলেছি। এদিকে রাজধানীতে অপর এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। হাম নিয়ে আমি আমার জীবনে সবচেয়ে বেশি পরিশ্রম করতেছি, বাট আমি কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না। অনেক ডাক্তারদের সাথে আলাপ করেছি, ওদের ভাষ্য হলো আমাদের দেশের বাচ্চাদের ডিউ টু ল্যাক অফ ব্রেস্ট ফিডিং এবং সিজারিয়ান অপারেশনের বেবি হওয়া, আমাদের যারা এখন বড় হয়ে উঠতেছে বেবিরা, তাদের পুষ্টি কমে যাচ্ছে। এ সময় যে কোনো রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধে গুরুত্ব দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। ঢাকা 17 আসনের জনগণের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন ডক্টর জুবাইদুর রহমান। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক সভায় এ আশ্বাস দেন তিনি। এ সময় স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং সততার সঙ্গে মানুষকে সেবা দেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
পাশাপাশি স্বাস্থ্য খাতে সমতা রক্ষার আহ্বান জানান তথ্যমন্ত্রী। নির্বাচনের আগে নিজ এলাকার মানুষের সুস্বাস্থ্য নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তা বাস্তবায়নের লক্ষ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক সভার আয়োজন করা হয়। মঙ্গলবার অনুষ্ঠানে স্বাস্থ্য ও তথ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পত্নী ডাক্তার জুবাইদা রহমান। ঘুরে দেখেন পুরো হাসপাতাল, যেখানে করাইল, সাততলা ও ভাসানটেক এলাকার জন্য প্রস্তুত করা হয়েছে আলাদা ওয়ার্ড। এ সময় ঢাকা 17 আসনের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শতভাগ চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন ডাক্তার জুবাইদা রহমান। আমাদের লক্ষ্য আর কোনোদিন করাইল, ভাসানটেক, সাততলার এলাকার জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন। নবজাতক শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সকলেই যেন সুচিকিৎসা পান। অন্তঃসত্ত্বা মা বোনেরা জটিল সমস্যারও চিকিৎসা সহজে ও দ্রুত পান। আলোচনা সভায় অংশ নিয়ে স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং সততার সঙ্গে মানুষের সেবা করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি সমতা রক্ষার আহ্বান জানান তথ্যমন্ত্রী। আমাদেরকে ইন্টিগ্রিটির সাথে, অনেস্টির সাথে জনগণের সেবা করতে হবে। অনেস্টি শুধু ফিনান্সিয়াল অনেস্টি না, আমাদের আচার আচরণে অনেস্টি থাকতে হবে। সকলের জন্য সুস্বাস্থ্য, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা চ্যালেঞ্জ। চিকিৎসা ক্ষেত্রে একটা মৌলিক সমতা প্রতিষ্ঠা করা, প্রতিটি নাগরিক যাতে একটা স্ল্যাবের ট্রিটমেন্ট যাতে নিশ্চিত করতে পারে, সেটাকে নিশ্চিত করা। স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে সবার সহযোগিতা কামনা করেন বক্তারা। দেশ নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলিতে বান্দরবানের ঘুমধুম সীমান্তে আতঙ্ক, কাঁটাতার ঘেঁষে আরাকান আর্মির অবস্থান, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক বিজিবি। বৃষ্টি ও উজানের ঢলে ফের ডুবছে কিশোরগঞ্জ মৌলভীবাজারে হাওরের ধান। কষ্টের ফসল তলিয়ে যাওয়ায় কাটছে না কৃষকের দুর্ভোগ। এদিকে কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো ছাড় নয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় দুর্নীতি সহ্য করা হবে না। কৃষকের দুর্দশা কমছেই না, আবারও নতুন করে তলিয়ে গেছে বেশ কয়েকটি হাওরের ধান। কিশোরগঞ্জে হাওরের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তলিয়ে আছে 12,500 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছেন 49,000 কৃষক। মৌলভীবাজারে 2,497 হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। হবিগঞ্জে এখনো পানির নিচে ফসল, ধান কাটার শ্রমিক না পাওয়ায় বেড়েছে সংকট। নেত্রকোনায় এখনো প্রায় 30 ভাগ ধান কাটা বাকি। রোদের দেখা পাওয়ায় মাড়াই কাজে ব্যস্ততা বেড়েছে। সবটা আমার ক্ষেত তলে গেছে, ওকে আমি কেমনে বাজি গরিব হইয়া, সব জমিন তলায় গেছে। এদিকে সুনামগঞ্জেও অতিবৃষ্টিতে প্লাবিত জমি, মাড়াইয়ের জায়গা না থাকায় ক্ষতির মুখে লক্ষাধিক কৃষক। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন দুই মন্ত্রী, উদ্বোধন করেন সরকারি প্রণোদনা দেওয়ার কার্যক্রম। আর্থিক সহায়তা 7,500 টাকা আর 20 কেজি চাল সহায়তা পাইছে। অনুদান দিতে, এতে আমরা সন্তুষ্ট। কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান কৃষিমন্ত্রী। তালিকায় অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। আগামী দিনে যেন এই হাওরের চাষিরা যেন এই ধরনের ক্ষতিগ্রস্তের মুখোমুখি না হয়, এটাই হলো আমাদের মূল টার্গেট আগামী দিনের জন্য। তালিকা নিয়ে যে অভিযোগ হয়েছে, আমাদের মাননীয় সংসদ সদস্য মিলন ভাই বলেছেন, আমরা এটা সময় দিতে চাই। সময় দিয়ে নিখুঁতভাবে আপনারা তালিকাটা প্রস্তুত করুন। এর আগে সমন্বয় সভায় উঠে আসে মাঠ প্রশাসনের ব্যর্থতার কথা। হাওর নিয়ে সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবেই বছর বছর হাওর তলিয়ে ফসলের ক্ষতি হয় বলে জানান কৃষকরা। বিলগুলো এবং নদীগুলোর নাব্যতা সংকটের কারণেই অল্প বৃষ্টিতে উপচে পড়ছে পানি, কিংবা ভারী বৃষ্টিতে প্লাবিত হচ্ছে ধান ক্ষেত। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা বছর বছর। তাদের মতে, হাওরের মানুষের উন্নয়নের জন্য যত ধরনের উদ্যোগী নেওয়া হোক না কেন, এই 14টি নদী এবং 2000-এর উপরে বিলের যদি নাব্যতা সংকট দূর করা না যায়, তাহলে এই হাওড়াঞ্চলের কোনো উদ্যোগেই কাজে আসবে না। বিশম্বপুর হাওর থেকে আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের বিচার কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। 13 বছরেও বিচার কাজ শেষ না হওয়ায় হতাশ এবং ক্ষুব্ধ নেতাকর্মীরা প্রকৃত দোষীদের সাজা চান রাষ্ট্রের কাছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলার তদন্ত প্রায় 90% শেষ।
দিনভর নানা কর্মসূচির মাধ্যমে এক যুগ আগে ঢাকার শাপলা চত্বরের নারকীয় হত্যাযজ্ঞে নিহতদের স্মরণ করা হলো। মঙ্গলবার দুপুরে মতিঝিলের শাপলা চত্বরে আলাদা সমাবেশ ও মানববন্ধন করে বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং ইসলামী ছাত্র শিবির। হেফাজতের সমাবেশে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানান তারা। এই দেশের জাতীয়বাদী শক্তি যারা, ইসলামী শক্তি যারা, তাদেরকে শেষ করে দেওয়ার জন্যই তারা অপকর্ম করেছিল। সরকার সেদিন নীল নকশা প্রণয়ন করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওয়ামী পেটুয়া সদস্যদেরকে সেখানে নিয়োজিত করেছিল। বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে শাপলা হত্যাকাণ্ড নিয়ে আয়োজন ছিল বিশেষ প্রদর্শনীর। এতে মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি বলেন, শাপলার ঘটনার বিচার নিশ্চিতে সংসদে ভূমিকা রাখবেন তিনি। প্রদর্শনী উদ্বোধন করে হেফাজত নেতা মামুনুল হক বলেন, 2013 সালে শাপলা চত্বরের ঘটনা দেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতির বুনিয়াদ গড়ে দিয়েছে। এত বড় যে হত্যাযজ্ঞ চালিয়ে গেল সেইটার যথাযথ সত্যগুলো সামনে আসুক, অবশ্যই আমরা চাই। আগামীর বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতির সাংস্কৃতিক বুনিয়াদ প্রতিষ্ঠিত হয়েছে 2013 সালের শাপলা চত্বরে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের হত্যাকাণ্ডে প্রধান আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তদন্ত প্রায় শেষ পর্যায়ে জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত 58 জনের নিহতের পরিচয় শনাক্ত করা গেছে। এই পর্যন্ত শুধু শাপলা চত্বরের বা ঢাকার মধ্যে 32 জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জে সেখানে কিন্তু আপনার আরও প্রায় 20 জনের মতো নিহত হওয়ার ঘটনা ঘটে। সেই 20 জনের পরিচয় আমরা শনাক্ত করা সম্ভব হয়েছে ইতিমধ্যে, এবং একই দিন আপনার চট্টগ্রামেও 5 জন কিন্তু নিহত হয়েছিল। তদন্ত শেষ করে আগামী 7 জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। 2 জন লোক কিন্তু হতাহতের ঘটনা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। শাপলা গণহত্যার সমর্থক ও পরিকল্পনাকারীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় পশ্চিমবঙ্গের নির্বাচনে উগ্রপন্থার উত্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ। মঙ্গলবার বিকেলে বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে অভিযোগ তুলে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান আসিফ মাহমুদ। পরে শাপলা গণহত্যা থেকে জুলাই শীর্ষক আরেকটি সেমিনারে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দীর্ঘদিন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হওয়ার কারণে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তখন শাপলা গণহত্যার যারা মাস্টার মাইন্ড ছিল তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সে সময়টাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা এই হত্যাযজ্ঞকে সমর্থন দিয়েছিল তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল দেখলাম, শঙ্কা প্রকাশ করছি যে যেই উগ্রপন্থীরা সেখানে ক্ষমতায় আসছে, আগামীতে আমাদের সম্পর্ক কেমন হবে কিংবা পরিস্থিতি কীরকম হবে এটা নিয়ে এক ধরনের শঙ্কা আছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য আমাদের রাজনৈতিক লড়াই অব্যাহত রাখব। বাংলাদেশ সম্প্রীতির ধারক ও বাহক বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ক্রিস্টাল বলরুমে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশের বিজনেস CSR কালচারাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় কণ্ঠশিল্পী, সাংবাদিক, ব্যবসায়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, বিভাজন নয়, সামাজিকভাবে এক হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সময় টিভির অ্যাসোসিয়েট স্পেশাল করেসপন্ডেন্ট আব্দুল্লাহ আন-নূর কাজল ও মালদ্বীপ প্রতিনিধি ওমর ফারুক অনিককে সম্মাননা তুলে দেন অতিথিরা। বাংলাদেশের সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, একটা অসাম্প্রদায়িক সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সম্প্রীতির অনন্য উদাহরণ। এইভাবেই
আমার মনে হয় যদি আমরা চলতে পারি তাহলে দিক হারানোর সম্ভাবনা অনেক ঝড়ঝাপটার মধ্যেও আমাদের কমে যাবে। এপ্রিল শেষে ব্যাংক খাত থেকে নেয়া সরকারের ঋণ কমে দাঁড়িয়েছে ৯২,৫০০ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেয়া ঋণ ১৫,২০০ কোটি টাকা। বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ায় সরকারের এই ঋণ প্রবাহ ইতিবাচক হলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি ঋণ নেয়াকে মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস অর্থনীতিবিদদের। সিলিয়া সুলতানার রিপোর্ট। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাস কর আদায়ে ১ লাখ কোটি টাকার রেকর্ড ঘাটতি। জুনের মধ্যে আদায় করতে হবে ২,১৫,০০০ কোটি টাকা। ঋণ নির্ভর অর্থনীতিতে সরকারের নিরাপদ যোগানের উৎস এখন ব্যাংক খাত। গত ৩ মাসের পরিসংখ্যান বলছে ২৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংক থেকে ১৭,৫৯০ কোটি টাকা ঋণ রেখে যায় অন্তর্বর্তীকালীন সরকার। সে সময় পুরো ব্যাংক খাতে সরকারের ঋণ ছিল ৬৮,২৩০ কোটি টাকা, যা সরকারের বাজেট সহায়তার প্রায় ৭০%। ৯ এপ্রিল তা বেড়ে দাঁড়ায় প্রায় দ্বিগুণ। তবে এপ্রিলের শেষ সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ ১৫,২০০ কোটি টাকা ও ব্যাংক খাত থেকে ঋণ গ্রহণের হার কমে দাঁড়ায় ৯২,৫০০ কোটি টাকায়। বাংলাদেশ ব্যাংক বলছে বেসরকারি খাতে ঋণ গ্রহণের হার কম, ফলে সরকারের ঋণ গ্রহণ সংকট সৃষ্টি করবে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সরকারকে যে বাংলাদেশ ব্যাংক থেকে যে ঋণের লিমিট দিয়ে দেওয়া হয়েছে, এই লিমিটের মধ্যেই সরকার প্রতিনিয়ত সুবিধা ভোগ করছে। এটার অর্থ এই না ক্রেডিটের সিংহভাগ সরকার নিয়ে যাওয়ার কারণে ব্যাংকে প্রাইভেট সেক্টরে দেওয়ার মতো তারল্য নেই। অলস টাকার চাপ কমাতে ব্যাংক খাত থেকে ঋণ গ্রহণ ইতিবাচক হিসেবে দেখলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ সরাসরি মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে। ফলে উৎপাদনশীল খাতে ব্যয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। আপনি যেহেতু কেন্দ্রীয় ব্যাংক থেকে বড় করছেন, সুতরাং আপনি যে খাতে এই টাকাটা ব্যবহার করবেন সে খাত যেন প্রোডাক্টিভ খাত হয়। এটা সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার জন্য আপনি বড় করতে পারেন না, বা যে কোনো রেভিনিউ প্রজেক্টের জন্য এটা বড় করতে পারেন না, কারণ এখান থেকে আয় আসতে হবে, যে আয় দিয়ে আপনি ওই টাকাটা আবার ফেরত দেবেন। কেন্দ্রীয় ব্যাংকের থেকে বড় করলে ডেফিনেটলি এটা একেবারে সরাসরি মানি সাপ্লাই অ্যাড হয়, এর ফলে ইনফ্লেশন হিট করে। সরকারের বাজেট সহায়তার লক্ষ্যমাত্রা ১,০৪,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে স্বল্পমেয়াদী ঋণে আগ্রহ বেশি সরকারের, ফলে নিয়মিত অর্থ ফেরত আসার অঙ্কও বেশি। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির গোলাগুলিতে আতঙ্ক ছড়িয়েছে বান্দরবানের ঘুমথুম সীমান্তে। পতাকা উড়িয়ে নিজেদের অবস্থান জোরদার করেছে তারা। রয়েছে নারী সদস্য। এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছে বিজিবি। বান্দরবানের ঘুমথুম সীমান্ত ঘুরে এসে মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বান্দরবনের জামতলী অংশ ১ মাস আগেও কাঁটাতার ঘেঁষে মিয়ানমারের ভেতরে ছিল আরাকান আর্মির ফাঁকা আস্তানা। এখন সেখানে উঠছে পতাকা, অবস্থান নিয়েছে পুরুষ ও নারী সদস্যরা। জলপাইতলির পাশাপাশি মিয়ানমারের ঢেকুবুনিয়া ফকিরপাড়া ক্যাম্পেও অবস্থান নিয়েছে আরাকান আর্মি। মঙ্গলবার দুপুরে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে তাদের উপস্থিতি। সোমবার সন্ধ্যায় মিয়ানমারের ভেতর থেকে গোলাগুলির শব্দ ভেসে আসে, যা ঘুমধুম সীমান্তের পূর্বপাড়া থেকে মাত্র ২০০ গজ দূরে। এরপর থেকে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। তাৎক্ষণিক কি হচ্ছে, ফায়ার হচ্ছে সন্ধ্যার পরে তমরু থেকে এই পর্যন্ত যে গন্দম বিজিবি ক্যাম্প পর্যন্ত যত মানুষ আছে সবাই আসলে একটা আতঙ্কের মধ্যে রয়েছে। জলপাইতলির বাসিন্দারাও আছেন চরম উদ্বেগে। গোলাগুলির পর ক্ষেত খামার ও মৎস্য ঘেরে নেই স্বাভাবিক কর্মচাঞ্চল্য। সীমান্তবাসীর দাবি, পিলার ৩১ ও ৩২ এলাকায় গোলাগুলির পর থেকে আস্তানায় অবস্থান জোরদার করেছে আরাকান আর্মি। গাড়ি চালাচ্ছিলাম, ওই সময় গোলাগুলিটা হচ্ছে। এখন আমরা আসার সময় বই আর গাড়ি চালাতে পারতেছি না। একটু যদি শব্দ হয় দাম ফায়ার করে দেয়। কয়েকটা গুলি এদিকে এসে পড়ছে, আমরা খুব আতঙ্ক ছিলাম। এদিকে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বাড়ানো হয়েছে টহল ও নিরাপত্তা ব্যবস্থা। বাহিনীটির দাবি, মিয়ানমারের অভ্যন্তরের এই ঘটনা তাদের নিজস্ব বিষয়। সীমান্তে আতঙ্কের কোনো কারণ নেই। সাম্প্রতিক যে ঘটনাটি ঘটেছে সেটি আমাদের সীমানা থেকে প্রায় ২.৫ কিলোমিটার মায়ানমারের অভ্যন্তরে। আমরা এই ব্যাপারে সতর্ক আছি, কোনো সন্দেহ নাই। আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘুমধুম সীমান্ত ঘেঁষে বসবাস করে ২ শতাধিক পরিবার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবন। সাতক্ষীরায় শুরু হয়েছে আম সংগ্রহ ও বাজারজাতকরণ। বাগানি ও ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
কৃষি বিভাগের আশা আগামী 1 মাসে প্রায় 300 থেকে 350 কোটি টাকার আম বেচে কেনা হবে। গোপালভোগ, গোবিন্দভোগ ও বোম্বাই সহ দেশীয় জাতের আম পাড়া শুরু হলো সাতক্ষীরায়। মঙ্গলবার সদর উপজেলার ফিংড়ি গ্রামে কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। সকালে গোপালভোগ, গোবিন্দভোগ ও বোম্বাই সহ দেশি জাতের আম পাড়া হয়। 15 মে থেকে হিমসাগর, 27 মে থেকে ল্যাংড়া এবং 5 জুন থেকে আম্রপালি জাতের আম সংগ্রহ ও বাজারজাতের সময় নির্ধারণ করা হয়েছে। ন্যায্য দাম যদি আমরা পাই তাহলে আল্লাহর মধ্যে আমাদের ফলন খুবই ভালো। রেল লাইনটা হয় আমাদের আর কি ওয়ারিং খরচটা কমলে মনে করেন আমাদের সাতক্ষীরার ব্যবসাটা আরো সুন্দর হবে। নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত নিশ্চিতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। 70,000 মেট্রিক টনের উপরে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। আমরা আশা করছি যে এই আম বাজারে বিক্রি করে প্রায় 300 থেকে 350 কোটি টাকার যে বাণিজ্য এই সাতক্ষীরা জেলাতে হয়ে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 5299টি আম বাগান রয়েছে। চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,000 মেট্রিক টন। সময় সংবাদ, সাতক্ষীরা। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসী সময়। জাপানের নাগোয়ায় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রবাসের মাটিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন, একটি দুর্নীতিমুক্ত সুশাসন ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সংসদের ভেতরে এবং বাইরে তাদের লড়াই অব্যাহত থাকবে। তারা নিজের পেট ভরতে থাকবে, চুরি করবে, বিদেশে মুদ্রা পাচার করবে, মানুষের সম্পদ লুণ্ঠন করবে, ব্যাংক ডাকাতি করবে, এরা দেশের দুশ্মন। সরকার যদি দেশের জন্য, জাতির জন্য ভালো কিছু করে এটা সমর্থন দেবে। যদি অন্যায় কিছু করে তারা সমস্ত যুক্তি এবং শক্তি দিয়ে প্রতিবাদ করবে। আমাদের ভূমিকা এখানে, আমরা এটাই করব, আপনি পছন্দ করেন আর না করেন। টিকে থাকতে ইরান চুক্তি করতে চায় বলে আবারও দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরো বলেন, যুদ্ধ না হলে এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত তেহরান। এছাড়া হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে আক্রমণ হলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ট্রাম্প। এদিকে প্রণালীতে মার্কিন সেনাদের হামলায় 7 বেসামরিক নাগরিক নিহতের দাবি করেছে ইরান। আগামী বছর থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি নর্থরিজের কারিকুলামে চালু হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে গবেষণা কেন্দ্র বা বিশেষ ফ্যাকাল্টি। দেশের বাইরে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়টিতে নজরুল বিষয়ে পড়াশোনা এবং গবেষণার পাশাপাশি 2টি বিশেষ বৃত্তিরও সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। কবি নজরুলকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে এই উদ্যোগ নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। লস অ্যাঞ্জেলেসে নজরুলের আদর্শ নিয়ে অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। ন্যায়, সাম্য ও মানবতার এক চিরন্তন কণ্ঠস্বর কবি নজরুল বাংলাদেশের জাতীয় কবি। তিনি বিশ্বাস করতেন জাতি, ধর্ম, বর্ণ, ধনী গরিব বা শ্রেণী নির্বিশেষে সব মানুষই সমান। তার লেখায় ছিল অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। তাই বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী মানুষের কাছে তিনি অনুপ্রেরণার উৎস। সময়ের পরিক্রমায় এই প্রথম যুক্তরাষ্ট্রের পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে নজরুল। নজরুল নিয়ে অধ্যয়ন কিংবা গবেষণাকারী শিক্ষার্থীদের জন্য থাকছে 2টি বিশেষ বৃত্তির ব্যবস্থা। আর এসব কিছুই সম্ভব হচ্ছে ক্যালিফোর্নিয়ার অলাভজনক প্রতিষ্ঠান তরঙ্গ অব ক্যালিফোর্নিয়ার ঐকান্তিক প্রচেষ্টায়। লস অ্যাঞ্জেলেসে কাজী নজরুল ইসলামের লেগাসি অ্যান্ড দ্য সোল অব বেঙ্গলস মিউজিক শীর্ষক ব্যতিক্রমী এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন আয়োজকরা। এই প্রথমবারের মতো
আমরা ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে 2টো স্কলারশিপ চালু হলো আমাদের জাতীয় কবির নামে, এবং আগামী বছর একটা সেমিস্টারে এই নজরুল লিটারেচারের এই কারিকুলাম হিসাবে ইনক্লুড হচ্ছে। বাঙালি ছাড়া অন্য ভাষাভাষী দেশের বাচ্চারা পড়াশোনা করছে, আমরা চাই তারাও আমাদের কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানুক, বুঝুক। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে বিদেশে নজরুলের আদর্শ ছড়িয়ে দেওয়ার দীর্ঘ প্রচেষ্টার কথা তুলে ধরেন ডক্টর গুলশান আরা ও কাজী বেলাল দম্পতি। 1990 সালে আমাদের উদ্যোগে এই নজরুল কনফারেন্সটি শুরু হয়েছিল। প্রথমটা হয়েছিল প্রিন্সটন ইউনিভার্সিটিতে, দ্বিতীয়টা বস্টনে হচ্ছিল, এবং সেই জায়গাতে আপনার এটাকে বাইলিঙ্গুয়াল বলে ডিক্লেয়ার করা হয়েছিল। যখন ম্যাসাচুসেটসে বস্টনে প্রথম ওই নজরুল সম্মেলন হয়, তখন আমরা প্রথম রিয়ালাইজ করলাম যে কাজী নজরুল ইসলামের সাহিত্য এবং দর্শন এতই মূল্যবান যে সেটাকে শুধু বাঙালির মধ্যে রাখলে চলবে না, সেটা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। স্থানীয় সময় শনিবার বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় লস অ্যাঞ্জেলেসের অদূরের বারব্যাঙ্কের সায়েন্টোলজির অনুষ্ঠান স্থল। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি নর্থরিজ এর কলেজ অব হিউম্যানিটিজ বিভাগের কাজী নজরুল ইসলাম এন্ডোমেন্ট ফান্ড অ্যান্ড ডিপার্টমেন্ট অব রিলিজিয়াস এবং তরঙ্গ অব ক্যালিফোর্নিয়ার যৌথ আয়োজনে নজরুলের আদর্শ নিয়ে অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। এতে নজরুলের গান, কবিতা ও নৃত্যে তুলে ধরা হয় নজরুল সাহিত্যকর্ম, যা প্রযুক্তি আর ইংরেজি ভাষা শৈলীতে উপভোগ করেন বিদেশি অতিথিরাও। সোমবার ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি নর্থরিজ CSUN বা সিসানে নজরুল লেকচার অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশি আমেরিকান কবি ও লেখক, যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আজফার হোসেন। এ সময় বক্তব্য দেন সিসানের মিডল ইস্টার্ন অ্যান্ড ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম MEIS এর পরিচালক খানুম শেখ ও কলেজ অব হিউম্যানিটিজ ডিপার্টমেন্টের ডিন কেন্ট ব্যাক্সটার। আগামী বছরের সেশনে বিশ্ববিদ্যালয়টির পাঠ্যসূচিতে চালু হবে নজরুল বিষয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। ফিনল্যান্ডের তাম্পেরে শহরে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। বৈশাখী মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রবাসী বাংলাদেশিরা। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। আমার ক্ষেতের কথা আপনি তো নিশ্চয়ই শুনেছেন। বাংলা নববর্ষ উদযাপনে ফিনল্যান্ডের তাম্পেরে শহরে শিশুদের মঞ্চনাটকে ফুটিয়ে তোলা হয় বাংলার আবহমান সংস্কৃতি। প্রবাসীও যেন বাংলাদেশি প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা থাকে, সেই লক্ষ্যে এই আয়োজন। দেশটির বাংলাদেশ কমিউনিটি অধ্যুষিত অন্যতম বড় শহর এটি। নববর্ষ উদযাপন ঘিরে তাম বাংলা সোসাইটির উদ্যোগে তৈরি হয় এক টুকরো বাংলাদেশ, যেখানে ছিল সংস্কৃতি চর্চা, আড্ডা আর উৎসবের উচ্ছ্বাস। জমজমাট বৈশাখী মেলায় ছিল সুস্বাদু বাংলাদেশি খাবার, পিঠাপুলি, মিষ্টান্ন, ঐতিহ্যবাহী পোশাক, গহনা ও মেহেদির স্টল। শিশুদের জন্য ছিল নানা আয়োজন। আমরা যারা দেশ থেকে প্রবাসে অনেক দূরে আছি, আমরা আসলে এই দিনটির জন্য অপেক্ষা করি। আমাদের সংস্কৃতি, আমাদের এই ঐতিহ্য তুলে ধরার এবং সেটা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদেরই। Our friend invited us luckily, so we shared this beautiful day together with Bangladeshi friends. অনুষ্ঠানের শেষ ভাগে তুর্ক শহর থেকে আসা বাংলা ব্যান্ড নামছাড়ার পরিবেশনা মাতিয়ে তোলে সবাইকে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, তাম্পেরে, ফিনল্যান্ড। ইতালির রাজধানী রোমে বর্ণিল আয়োজনে শেষ হলো ওরিয়েন্টাল ফেস্টিভ্যাল। নানা দেশের ঐতিহ্য, খাবার, সঙ্গীত ও শিল্পকলার মেলবন্ধনে জমে ওঠে এই উৎসব। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট।
এশিয়ার বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে ইতালির রোমে আয়োজন করা হয় ওরিয়েন্টাল ফেস্টিভ্যালের। রোমের ফিয়েরা দি রোমা প্রাঙ্গণে 6 দিনব্যাপী চলা এই উৎসবে অংশ নেয় বিশ্বের 15টি দেশ ও 120টি স্টল। চীন, জাপান, কোরিয়া, ভারত, থাইল্যান্ড সহ নানা দেশের ঐতিহ্যবাহী নৃত্য, সঙ্গীত ও পোশাক দর্শনার্থীদের মুগ্ধ করে। রোববার ছিল উৎসবের শেষ দিন। ফেস্টিভ্যালে খাবারের স্টলগুলোতে ছিল বৈচিত্র্যময় এশিয়ান ফুড, যা দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। পুরো আয়োজনে তুলে ধরা হয় বিভিন্ন দেশের ঐতিহ্য। উৎসব জুড়ে ছিল ওয়ার্কশপ, মার্শাল আর্ট প্রদর্শনী এবং হাতে কলমে শেখার নানা আয়োজন। শিশু থেকে প্রাপ্তবয়স্ক সব ধরনের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। চমৎকার একটি উৎসব। এখানে প্রচুর আইটেম রয়েছে, বিভিন্ন দেশের সংস্কৃতি যুক্ত হয়েছে। আমাদের সংস্কৃতিও তুলে ধরার সুযোগ পেয়েছি। আগামীতে দর্শক আরো বাড়বে। খুবই চমৎকার এই ফেস্টিভ্যাল। আমি প্রতি বছর এখানে আসি এবং প্রতিবারই মনে হয় প্রথমবার এসেছি। আমি চতুর্থবারের মতো এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছি। এখানে নেচে আনন্দ পেয়েছি। আমাদের সংস্কৃতির বিকাশ আমরা এভাবেই ঘটাতে চাই। আয়োজকরা জানান, এই উৎসব শুধু বিনোদন নয়, বরং ভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি করাই এর মূল উদ্দেশ্য। প্রতি বছরই দর্শনার্থীর সংখ্যা বাড়ছে বলে জানান তারা। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে পুরো দল নিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ। পেশোয়ার জালমির জার্সিতে পিএসএল চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে অনুশীলনে যোগ দিয়েছেন গতি তারকা নাহিদ রানা। প্রথমবার সুযোগ পাওয়া অমিত হাসান উচ্ছ্বসিত প্রিয় ক্রিকেটার মুশফিকের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে পেরে। দলের প্রয়োজনে খেলতে চান সেরা ক্রিকেট। এদিন অনুশীলন করেছে পাকিস্তান। দলের সঙ্গে যোগ দিয়েছেন ব্যাটার বাবর আজম। সাদা বলের ব্যর্থতা সফলতা ভুলে লাল বলে মনোযোগ টাইগারদের। প্রথম দিন ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। পেশোয়ার জালমিকে চ্যাম্পিয়ন করে পাকিস্তান থেকে দেশে ফিরেছেন পেসার নাহিদ রানা। এদিন পুরো দলকে একসঙ্গে পেল টিম ম্যানেজমেন্ট। হোম অফ ক্রিকেটে ওয়ার্ম আপ পর্ব সেরে নেন লিটন, শান্ত, মিরাজরা। এরপর ইনডোরে শুরু মূল অনুশীলন। আলাদা নজর ছিল পিএসএল ফেরত নাহিদ রানার দিকে। ফাইনাল ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সিরিজের মাঝে পাকিস্তান যান টাইগার পেসার। শিরোপা নির্ধারণী ম্যাচে নিয়েছেন 2 উইকেট। দল হয়েছে চ্যাম্পিয়ন। দেশে ফিরেই ব্যস্ততা শুরু সাদা পোশাকে। যদিও এদিন বল করেননি, সময় কাটিয়েছেন ব্যাট হাতে। তবে ব্যাট হাতে নেটে লম্বা সময় কাটিয়েছেন লিটন, মুশফিক, মুমিনুল, নাজমুল, শান্তরা। মেহেদী হাসান, মিরাজ, নাইম হাসান, তাইজুলদের স্পিনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ব্যাটাররা। স্কোয়াডের 2 নতুন সদস্য তানজিদ তামিম আর অমিত হাসান অপেক্ষায় অভিষেকের। মিরপুরে যদিও তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে নেটে ঠিকই কাজটা সেরে রেখেছেন 2 ব্যাটার। লম্বা সময় দেখা গেল ব্যাটিং অনুশীলনে অমিত উচ্ছ্বসিত প্রিয় ক্রিকেটারের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে পেরে। আমি ছোটবেলা থেকেই মুশফিক ভাইকে ফলো করি। অন্যান্য সময় ড্রেসিং রুম শেয়ার করেছি, কিন্তু ন্যাশনাল টিমের ড্রেসিং রুমটা একটু ডিফারেন্ট, যেটা মানে একটু অন্যরকম ভালো লাগে। ইন্ডিভিজুয়াল আমার কোনো লক্ষ্য নাই, চেষ্টা থাকবে দলের প্রয়োজনে যতটুকু কন্ট্রিবিউশন করা যায়। চলমান টেস্ট সাইকেলে টাইগারদের দ্বিতীয় সিরিজ। প্রথমটায় লঙ্কা একটা ম্যাচ ড্র করলেও পরের ম্যাচ হেরেছিল ইনিংস ব্যবধানে। এই সিরিজটা যেহেতু ঘরের মাটিতে, তাই টাইগাররাও মুখিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নিতে। লম্বা সময় পর সাদা পোশাকে ফিরছেন তাসকিন, শরীফুলরা। পেস ইউনিটে আরও আছেন এবাদত, নাহিদ রানা। উইকেটটা কেমন হতে পারে সেটা নিয়েই হয়তো হোম অফ ক্রিকেটে লম্বা আলোচনায় ফিল সিমন্স, শান্ত, আশরাফুল, হাবিবুল বাশার। এদিন অনুশীলন করেছে পাকিস্তানও। একাডেমি মাঠে শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, দানিয়েলরা বোলিং অনুশীলন করেন। রিজওয়ান, সাইম আইয়ুব, শান মাসুদ, সালমান আগারা ঝালিয়ে নিয়েছেন ব্যাটিংটা। পিএসএল চ্যাম্পিয়ন করে দলের সঙ্গে যোগ দিয়েছেন বাবর আজমও। একাডেমি মাঠে স্পিন বোলারদের বিরুদ্ধে ব্যাট করেন লম্বা সময়। জাতীয় দল, বিপিএল মিলিয়ে বাংলাদেশে এসেছেন বহুবার, তাই কন্ডিশনটা ভালোভাবে জানা তার। তাই কিনা স্পিন বোলারদের বিরুদ্ধে ব্যাটিংটা বেশি করলেন। বাংলাদেশও পাকিস্তানের টপ অর্ডার বিবেচনায় বাড়তি স্পিনার রেখেছে স্কোয়াডে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি আলো দেখার আশা পররাষ্ট্রমন্ত্রীর। চীন সফরেও মহাপরিকল্পনা নিয়ে হবে আলোচনা, ভারত থেকে পোষণ হলে ব্যবস্থা। চাইলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল সম্ভব নয়, স্বার্থবিরোধী কিছু থাকলে পুনর্বিবেচনার সুযোগ আছে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী। এবং হাম উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু, নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের গাফিলতি খতিয়ে দেখবে সরকার। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।